হ্যালো গাইস, তোমরা সকলেই যেন রামায়ণের ট্রেলার বেরিয়ে গেছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম রামায়ণ নিয়ে, যে কী হবে, কী হতে চলেছে। কিন্তু প্রথমে যে প্রশ্নটা হলো, ভোর 4টের সময় রামায়ণের ট্রেলার প্রকাশ করেছে। ভাই, ভোর 4টের সময় কে প্রকাশ করে? তারপরে আমার মনে হলো, না না, এটা তো আন্তর্জাতিক স্তরের মুভি, রাইট? আন্তর্জাতিক স্তরের মুভি, তাই আমাদের সাথে টাইমের ফারাক থাকতেই পারে ওদের, মানে জেনারেলি থাকে। সেই জন্যই হয়তো ওই আন্তর্জাতিক স্তরের দর্শকদেরও আকর্ষণ করার জন্য 4টের সময় বার করেছে। আবার তারপর মনে হলো যে যদি ভোর 4টের সময় প্রকাশ করে এই ট্রেলারটি, তাহলে সকাল থেকেই ইউটিউবাররা, নিউজ চ্যানেল সবাই এই ট্রেলারটা নিয়েই কথা বলবে। অর্থাৎ পুরো দিনটাই রামায়ণ নিয়ে রামায়ণের যে মুভিটা আছে সেটা কেন্দ্রবিন্দুতে থাকবে। হয়তো সেই জন্যই প্রকাশ করেছে। ঠিক আছে, ওসব পরে কথা হবে। তো প্রথম আমরা বন্ধুরা, আজ আমি শুধু রামায়ণের ট্রেলার নিয়ে রিভিউ করব না। আজ আমরা বুঝতে চেষ্টা করব কেন এই ট্রেলার এত আলোচনা তৈরি করেছে, কেন পরিচালক গল্পের শুরুতেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা সাধারণ ট্রেলারে খুব একটা দেখা যায় না, আর শেষ পর্যন্ত এই ট্রেলার কি সত্যি ভারতের সবচেয়ে বড় সিনেমাগুলির একটি হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। চলুন শুরু করা যাক। ট্রেলারের প্রথমে কয়েক সেকেন্ড দেখেই আমার মাথায় একটা প্রশ্ন আসে। সাধারণত এমন বড় সিনেমা ট্রেলারের প্রথমেই নায়ককে দেখানো হয়, যাতে দর্শক সঙ্গে সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। কিন্তু এখানে পরিচালক যেন প্রথম থেকেই অন্য পথে হাঁটতে চেয়েছেন। ট্রেলারের শুরুতেই এমন এক আবহ তৈরি করা হয় যেখানে রহস্য, শক্তি আর আসন্ন সংঘর্ষের অনুভূতি একসঙ্গে কাজ করে। আমার কাছে এই সিদ্ধান্তটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ রামায়ণের গল্পে শুধু রামের নয়, রাম আর রাবণের সংঘর্ষের গল্প। একজন মহান নায়ককে প্রতিষ্ঠা করতে হলে তার প্রতিপক্ষ সমান শক্তিশালী হওয়া দরকার। সেই কারণেই ট্রেলার শুরু থেকেই এই দ্বন্দ্বের অনুভূতি তৈরি করতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার আসি যশের রাবণ নিয়ে। সত্যি বলতে ট্রেলারে তার উপস্থিতি খুবই প্রভাবশালী ছিল। তিনি শুধু একজন রাগে ভিলেন নন, বরং একজন সম্রাটের মতো স্ক্রিনে উপস্থিতি হয়েছেন। তার চোখে অভিব্যক্তি, শারীরিক ভাষা এবং স্ক্রিন পজিশন বলে দেয় যে এই চরিত্রকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে। তবে আমার আশা থাকবে পুরো সিনেমায় রাবণকে খুব শক্তিশালী নয়, তার জ্ঞান, অহংকার, শিবভক্তি এবং জটিল ব্যক্তিত্ব তুলে ধরা হবে। কারণ রাবণ যত গভীর হবে, রামের যাত্রাও তত অর্থবহ। এবার আসি ট্রেলারের সেই দৃশ্য যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, রাবণের হাতিবধের দৃশ্য। প্রথমবার দেখলে অনেকেরই মনে হতে পারে এটা শুধু রাবণের শক্তি দেখানোর জন্য রাখা হয়েছে, কিন্তু আমার মনে হয় এর পেছনে আরও গভীর সিনেমাটিক উদ্দেশ্য আছে। পরিচালক এখানে শুধু একজন যোদ্ধাকে দেখাচ্ছেন না, তিনি বোঝাতে চাইছেন রাবণ এমন এক শাসক যার সামনে বিশাল শক্তিও টিকে থাকতে পারে না। ভারতীয় সংস্কৃতিতে হাতি শুধু একটি প্রাণী নয়, এটি শক্তি, রাজকীয় ক্ষমতা এবং মর্যাদার প্রতীক। তাই রাবণকে হাতির বিরুদ্ধে দেখানো হলো সেটি প্রতীকভাবেও তার অপ্রতিরোধ্য ক্ষমতাকে তুলে ধরে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই দৃশ্যে ক্যামেরার অ্যাঙ্গেল বেশ নিচে থেকে রাখা হয়েছে। সিনেমার ভাষায় একে লো অ্যাঙ্গেল শট বলা হয়। এই ধরনের শটের উদ্দেশ্য হল চরিত্রটিকে আরও বিশাল, ভয়ঙ্কর এবং প্রভাবশালী করে দেখানো। ফলে দর্শকের মনে প্রথমেই একটা অনুভূতি তৈরি হয়, এটা সেই প্রতিপক্ষ যাকে হারানো সহজ হবে না। এবার আমি ভিএফএক্সের কথা বলি। এই দৃশ্যে ধুলো, আলো, প্রাণীর নড়াচড়া এবং পরিবেশ সব কিছু একসঙ্গে কাজ করেছে। আমার কাছে ভালো লেগেছে যে ভিএফএক্স শুধু চোখে বাঁধানোর জন্য ব্যবহার করা হয়নি, বরং দৃশ্যের ওজন বাড়ানোর চেষ্টা করেছে। তবে পুরো সিনেমা না দেখে ভিএফএক্স সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না, কারণ ট্রেলারের শট অনেক সময় পরে আরও উন্নত করা হয়। আমার কাছে এই দৃশ্য আসল উদ্দেশ্য ছিল দর্শকের মনের রাবণের প্রতি ভয়, সম্মান এবং কৌতূহল তৈরি করা। কারণ যদি প্রতিপক্ষ শুরু থেকেই দুর্বল মনে হয়, তাহলে নায়কের জয় ততটাই বড় মনে হবে না। সেই কারণে আমার মতে ট্রেলারের এই অংশটি শুধু অ্যাকশন নয়, এটি। এবার বলি রাম চরিত্র নিয়ে আমার ব্যক্তিগত মতামত। সত্যি বলতে ট্রেলার দেখে রণবীর কাপুরকে রাম হিসেবে আমার খুব একটা কানেক্টেড মনে হয়নি। এটা যে তিনি খারাপ অভিনয় করেছেন তা নয়,
কিন্তু ব্যক্তিগতভাবে আমি রামচরিত্রে একটু বেশি রাজকীয়, গম্ভীর এবং আধ্যাত্মিক উপস্থিত আশা করেছিলাম। আমার ব্যক্তিগত পছন্দ হলে আমি সৌরভকে রামের চরিত্র দেখতে বেশি আগ্রহী হতাম। আমার মনে হয় তার চেহারা, ব্যক্তিত্ব এবং স্ক্রিন পজিশন রামের ভাবমূর্তির সঙ্গে কিছুটা বেশি মানিয়ে যেতে পারত। তবে এটাও মনে রাখতে হবে, একটা ট্রেলার দেখে কোনো অভিনেতা চূড়ান্ত বিচার করা ঠিক নয়। অনেক সময় পুরো সিনেমায় অভিনয়ের গভীরতা সম্পূর্ণ ভিন্নভাবে ফুটে ওঠে। তাই রণবীর কাপুরের নিয়ে আমার চূড়ান্ত মতামত সিনেমা মুক্তির পরই দেওয়া উচিত বলে মনে করি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনারা একমত নাও হতে পারেন। আপনাদের কাছে রামচরিত্র কে বেশি মানিয়েছে সেটা কমেন্টে অবশ্যই। শ্রীরামের বাবা রাজা দশরথের ঝলক খুব অল্প হলেও তার মধ্যে রাজকীয় মর্যাদা অনুভব করা যায়। আশা করি সিনেমায় পিতা পুত্রের সম্পর্কের আবেগকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। সীতার উপস্থিতি আমার কাছে খুব স্বাভাবিক এবং সম্মানজনক লেগেছে। তাকে অতিরিক্ত সাজিয়ে বা নাটকীয় করে দেখানোর বদলে সরলতার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আমার মতে এই সিদ্ধান্ত চরিত্রের জন্য উপযুক্ত। আর সাই পল্লবীকে সীতা হিসেবে সত্যি খুবই, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। ট্রেলারে শূর্পণখা হিসেবে রাকুলপ্রীতকে দেখে একটু ভালোই লেগেছে। যদি সেটি সঠিকভাবে ইউজ করা হয়, মানে শূর্পণখার চরিত্রটা যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে গল্পের নতুন মোড় ঘোরানোর অন্যতম বড় মুহূর্ত হতে পারে। এবার আসে কুম্ভকর্ণের ঝলক নিয়ে। কুম্ভকর্ণের ঝলকও কৌতূহল বাড়ায়, তার বিশাল উপস্থিতির আভাস পাওয়া যায়। তবে ট্রেলার ইচ্ছা করেই অনেক কিছু গোপন রেখেছে বলে আমার মনে হয়েছে। এখন আসি সেই প্রশ্নে যা প্রায় সবাই করেছে, হনুমান কোথায়? আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, নির্মাতারা সম্ভবত ইচ্ছাকৃতভাবে হনুমানের বড় মুহূর্তগুলো ট্রেলারে দেখাননি। কারণ হনুমান এমন একটি চরিত্র যার প্রবেশ নিজেই দর্শকদের জন্য বিশাল আকর্ষণ হতে পারে। তাই সেই চমকটা হয়তো বড় পর্দার জন্যই রেখে দেওয়া হয়েছে। তবে এটা আমার বিশ্লেষণ, নির্মাতাদের নিশ্চিত বক্তব্য নয়। সবশেষে যদি পুরো ট্রেলার নিয়ে আমার রায় জানতে চান, তাহলে বলবো এই ট্রেলার আমাকে মুগ্ধ করেছে এর স্কেল, সিনেমাটোগ্রাফি এবং আবহের জন্য। তবে একটি ট্রেলার কখনোই পুরো সিনেমার মান নির্ধারণ করে না। শেষ পর্যন্ত আসল পরীক্ষা হবে গল্প, অভিনয়, আবেগ এবং চরিত্র নির্মাণের। আমার কাছে এই ট্রেলার একটি বড় প্রতিশ্রুতি দিয়েছে। এখন শুধু দেখার বিষয় পুরো সিনেমা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে কিনা। আমার রেটিং 9.2 আউট অফ 10। আপনাদের কি মনে হচ্ছে, যশের রাবণ নাকি রণবীরের রাম? কার প্রথম ইমপ্রেশন আপনাদের বেশি ভালো লেগেছে?